ভাইকিংস আকা নরওয়ে ইয়েস একটা দুর্দান্ত ভাইকিংস বিপ্লব ঘটছে এই বিশ্বকাপে তাদের সেই উদযাপনটা সবার নজর কাড়ছে এবং সেলেসাওদের অবশ্যই নজর কাড়ছে বিকজ দ্য নেক্সট বিগ ম্যাচ উইল বি নরওয়ে ভার্সেস ব্রাজিল সেটা তো রাউন্ড 16 এর বাট রাউন্ড অফ 32 তে ঘটছে আরো ঘটনা ফ্রান্স অ্যাজ ইউজুয়াল সুইডেনকে হারিয়ে দিয়েছে সো সবকিছু মিলিয়ে কলম্বিয়ান রথটা চলছেই গোলের রথ চলছে সো সবকিছু নিয়েই কথা হবে আজকে ডি বক্সে ডি বক্স আপনারা দেখছেন প্রতি ম্যাচ ডেতেই রাত 12:30টায় চ্যানেল আইয়ের পর্দায় এবং তার পাশাপাশি আমাদের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে এবং বাংলা ধারাভাষা শুনতে পাচ্ছেন এই বিশ্বকাপের প্রায় প্রতিটি ম্যাচের রেডিও ভূমি 92.8 FM এ এবং আমি আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাতে চাচ্ছি আমি আছি বলবীর প্রান্তর এবং আমার সাথে আজকে আছে আহমেদ বিন পারভেজ। ইয়েস আবার পাঁচটা দেওয়া যায় শিওর। আবার দেই আপনাকে একটু অ্যাসিস্ট করলাম মানে এই যে অ্যাসিস্টের কথা বলছি বিকজ এই বিশ্বকাপে অলরেডি একটা অ্যাসিস্টের রেকর্ড মোটামুটি হয়ে গেছে এবং সেটা হচ্ছেন মাইকেল ওলিজে পাঁচটা অ্যাসিস্ট করেছেন তিনি এবং এই পুরোটা মৌসুমে অর্থাৎ লিগের ম্যাচ বায়ার্ন মিউনিখে তিনি খেলেন বুন্দেসলিগায় তারপর নিজের দেশের হয়ে এবং তারপর চ্যাম্পিয়ন্স লিগ সবকিছু মিলিয়ে 32টা অ্যাসিস্ট তিনি করে ফেলেছেন ইতোমধ্যে সামনে আছেন শুধুমাত্র লিওনেল মেসি সো তারই অ্যাসিস্টে ফ্রান্স যেন উড়ছে ফ্রান্সের ফরওয়ার্ড জোন যেন উড়ছে একদম বলা যায় কি বলবেন মাইকেল অলিজেকে নিয়ে এই মুহূর্তে সবাই বলছেন লামিন ইয়ামাল সেরা নাকি এমবাপে সেরা নাকি ডেমবেলে সেরা, তবে আমার কাছে আসলেই মনে হচ্ছে যে এই পুরো মৌসুম বিবেচনা করলে সেরাদের সেরা হয়তো মাইকেল ওলিসে এবং ওলিসের ওভারঅল পারফরমেন্সের মধ্যে আপনি একটা সেলফলেস ফুটবলারের ছাপ পাবেন এবং যে কারণে তার অ্যাসিস্ট সংখ্যা এত বেশি। তিনি ভালো বল স্ট্রাইকও করতে পারেন, গোলও দিতে পারেন, কিন্তু গোল করাতে ভালোবাসেন এবং 32টা অ্যাসিস্ট ইতিমধ্যে হয়ে গেছে। আপনি রেকগনাইজ ফুটবল এই পুরো মৌসুমে এভাবে চিন্তা করলে তো অবাক করা ব্যাপার। আর ফ্রান্স খেলেছেই মাত্র 4টা ম্যাচ, তার মধ্যে ওলিসের 5টা অ্যাসিস্ট একার। তো এই রেকর্ডগুলো তিনি আসলে করে যেতে থাকবেন এবং সবাই এমবাপের কথা বলছে, তবে মাইকেল ওলিসে আমার মনে হয় এই মুহূর্তে যদি হিসাব করে দেখি গোল্ডেন বল পাওয়ার একটা যোগ্য দাবিদার। ইয়েস এবং সুইডেনকে যেভাবে উড়িয়ে দিয়েছেন মাইকেল ওলিজের ফ্রান্স যদি বলি, বাট এমবাপ্পে এমবাপ্পে জোড়া গোল করেছেন এবং সেখানে হালান্ডও জোড়া গোল না পেলেও একটা গোল পেয়েছেন এবং সেই একটাই মহামূল্যবান সেই গোল ছিল আইভরি কোস্টের বিপক্ষে। তার সেই গোলটা নিশ্চিত করেছে যে ম্যাচটা এক্সট্রা টাইমে যাবে না এবং নরওয়ে প্রথম ইউরোপিয়ান কান্ট্রি হিসেবে মানে ফ্রান্সের আগে ওই ম্যাচটাতে প্রথম ইউরোপিয়ান কান্ট্রি হিসেবে এই বিশ্বকাপে রাউন্ড অফ 16-এ চলে গেল যেখানে তাদের প্রতিপক্ষ ব্রাজিল। ইয়েস এবং সংবাদ সম্মেলনে তাকে প্রশ্ন করা হচ্ছিল যে কি মনে হয় ব্রাজিলের বিপক্ষে কেমন করবেন, সো তিনি বলেছিলেন যে ইট ইজ এ কমপ্লিট জোক, না ভয় পাবেন না বা উত্তেজিত হয়ে যাবেন না। তিনি বলছেন যে নরওয়ে যে এতদিন পরে এসে বিশ্বকাপে খেলছে 28 বছর পরে এবং সেখানেই তারা রাউন্ড অফ 16-এ চলে এসেছে ব্রাজিলের মুখোমুখি, এটাই তার কাছে জোকের মতো শোনাচ্ছে এবং আই থিঙ্ক সেই ম্যাচটাতে আমরা একটা ডার্বি দেখতে পারবো। ডার্বিটা কি সেটা ডেফিনেটলি গ্যাব্রিয়েল মাগালেশ এবং আর্লিং হালান্ড, বিকজ ম্যান সিটি আর্সেনালের একটা ম্যাচ মনে আছে, সেই ম্যাচটা মাথা ঠোকাঠুকি হয়েছিল। ডেফিনেটলি মাথা ঠোকাঠুকির কথা থেকে মনে পড়ে যাচ্ছে ওই দিনটা যেখানে আর্লিং হালান্ড গ্যাব্রিয়েল একসঙ্গে একটা ফাইট করছিলেন ম্যান সিটি আর্সেনাল রাইভালরির জায়গায় এবং সেই রাইভালরিটা ইন্টেন্সিফাই করার একটা সুযোগ পাচ্ছে নরওয়ে। তারা কিন্তু খেলছে ব্রাজিলের সঙ্গে এবং এটা নিশ্চিত করা গেছে যে এখানে আরো অনেক কিছু ছোট ছোট ব্যাটেলস আমরা দেখতে পাবো। নরওয়ের রেকর্ডটা যদি বলি ব্রাজিলের এগেইনস্টে সেটা বলে ফেলি আমার মনে হয় এই রেকর্ডটা সবার জানা দরকার। ব্রাজিল যতগুলো আন্তর্জাতিক ফুটবল ম্যাচ খেলেছে এগেইনস্ট ডিফারেন্ট অপোনেন্টস, তার মধ্যে সবচাইতে বেটার পারফর্মিং টিম বোধহয় নরওয়ে, কারণ এখনো পর্যন্ত তার ব্রাজিলের সঙ্গে হারেনি। 4টা ম্যাচ খেলেছে নরওয়ে ব্রাজিল, যেখানে নরওয়ে 2টো জিতেছে, 2টো হয়েছে ড্র। সুতরাং নরওয়েজিয়ানরা আমার মনে হয় খুবই এক্সাইটেড থাকবে ম্যাচটা খেলার জন্য এবং এই যে প্রি ম্যাচ সিচুয়েশনটা সেখানে কিন্তু নরওয়েকে কনফিডেন্স দেওয়ার অনেক কিছুই আছে। আমরা আর্লিং হালান্ডের গোলটা নিয়ে ডেফিনেটলি কথা বলেছি, তবে কথা তো এটাও বলতে হবে যে নরওয়ের পক্ষে এমন একজন খেলছেন যার আইডল হচ্ছেন খোদ নেইমার। রাইট, নাম্বার 10 নেইমারের সেই অনুসারী যার কথা বলছিলাম অ্যান্টোনিও নুসা। অ্যান্টোনিও নুসার ক্ষেত্রে এটাই বলতে হবে যে তিনি এতটাই বেশি নেইমারকে আইডল মনে করেন, তার ট্রেনিং রেজিম থেকে শুরু করে তার লুকস, তার হেয়ার কালার সবকিছুই তিনি নেইমারকে অনুসরণ করে করতে চান এবং যে গোলটা তিনি দিয়েছেন আইভরি কোস্টের এগেইনস্টে, যেটা নরওয়ের ওপেনিং গোল ছিল, সেটাও কিন্তু অনেকটা নেইমারের মতো লেফট ফ্ল্যাঙ্ক থেকে ডান পায়ে একটা ব্যানানা কিক যেটা টপ কর্নারে গিয়েছে কিপারকে বিট করে। সো নিজের ভেতরে সে আত্মবিশ্বাসটা নিয়ে আসছেন এবং একটা স্বপ্নের ম্যাচ খেলার প্রস্তুতি নিচ্ছেন অ্যান্টোনিও নুসা ভার্সেস নেইমার। এই বিষয়টা কিন্তু ঘটতে চলেছে সামনে। ইট উইল বি ট্রেমেন্ডাস ওয়ান যদি নেইমার নামেন সেক্ষেত্রে সেকেন্ড হাফে, যদি প্রয়োজন হয় তাকে ডেফিনেটলি। বাট আমার ডিয়ালোর কথাও বলতে হবে, ম্যান ইউনাইটেডের সেই ফরওয়ার্ড তিনি গোল দিয়ে বসেছিলেন একদম শেষ দিকে 76-77 মিনিটে, তারপরে হাল্যান্ডের সেই গোল এবং গোলটা করে তিনি হাসছিলেন, ভাবছিলেন যে
কি করলাম, গোল তো দিয়েই দিলাম, এমন ইজি একটা গোল, এবং তাও শেষ মিনিটে 90 মিনিটসের একটু আগে। সো এই ম্যাচ থেকে যদি সামনে আগাই, সেই ফ্রান্স সুইডেন নিয়ে কথা বলছিলাম, সুইডেনকে নিয়ে কিছু বলার নেই, ফ্রান্স একদম উড়িয়ে দিয়েছে। এমবাপ্পের জোড়া গোল, তারপরে সেখান বারকোলার থেকে একটা গোল। বারকোলার গোল। সো এই ম্যাচে আই থিঙ্ক ফ্রান্সকে দেখেও মনে হচ্ছিল, খেলাতেও মনে হচ্ছিল, এবং এত তারা চান্সেস ক্রিয়েট করেছে আহমেদ বিন পারভেজ, রাইট? ভয়ঙ্কর, এই ফ্রান্স ভয়ঙ্কর। তাদেরকে আসলে কে হারাবে এটা বোঝা যাচ্ছে না। এবং ফ্রান্স জার্মানির একটা টেস্টি অ্যাফেয়ার নিয়ে সবাই কথা বলছিলেন যে রাউন্ড অফ 16-এ তাদের দেখা হবে। আনফরচুনেটলি জার্মানি তো নেই। ফ্রান্স সুইডেনকে 3-0 গোলে হারিয়ে দিয়ে তারা প্যারাগুয়ের সঙ্গে খেলবে রাউন্ড অফ 16-এ। ওটাও কি Exactly. আসলে একতরফা হবে কিনা বুঝতে পারছি না। আরো একটা ইউরোপ ভার্সেস আফ্রিকা ডেফিনেটলি সেখানে, লাতিন আমেরিকা ডেফিনেটলি সেখানে হবে। সো তারপর যদি মুভ অন করি, সেখানে মেহিকোর কথা বলতে হয়, এবং মেহিকোর যে ভবিষ্যৎ তারকা, যার নামটা দিয়েই কিন্তু চ্যান শুরু হয় যখন তিনি নেমেছেন এই ম্যাচটাতে একদম স্টার্টিং একাদশে, তখন কিন্তু অন্যান্য প্লেয়ার বাদ দিয়ে মেক্সিকোর এই জিলবার্তো মোরা এই রবটা কিন্তু ছিল। কিভাবে দেখছেন? জিলবার্তো মোরা ফাইনালি স্টার্ট পেয়েছেন। মেক্সিকোর এই তারকা ফুটবলার সেকেন্ড ইয়াংগেস্ট বিশ্বকাপের খেলা After ফুটবলার। Pele, right? পেলে সবচেয়ে ইয়াংগেস্ট ছিলেন 17 বছর, এবং মোরাও 17 বছর, কিন্তু দিনের ফারাকে পেলে এগিয়ে গেছেন, বা পেলেকে এখনো সবচেয়ে ইয়াংগেস্ট বলা হয়। এবং মানে তার যে ক্রিয়েটিভ প্লে সেখানে মিডফিল্ডে, সেটা দুর্দান্ত, এবং তার দিকে অনেক ইউরোপিয়ান দলের নজর থাকবে সেই লিগে ডেফিনেটলি। লাগবে নাকি ম্যান ইউনাইটেড? ম্যান ইউনাইটেড যদি চায় বা পেয়ে যায় তাহলে তো আমি খুবই খুশি হব। তবে তার দিকে যেহেতু অন্যান্য বড় ক্লাবও তাকিয়ে রয়েছে, তার একটা ব্রাইট ফিউচার সামনে অপেক্ষা করছে ফর শিওর। এবং মোরার এই পারফরমেন্সের পাশাপাশি ডেফিনেটলি বলতে হবে যে যেই প্লেয়াররা আসলে ক্লিক করছেন, কুইনোনেস, হিমিনেজ, আগের ম্যাচগুলোতেও তারা গোলের মধ্যে ছিলেন, এই ম্যাচেও তারা 2টো গোল দিয়েছে। তবে সবচেয়ে বড় অ্যাট্রিবিউট এই মেক্সিকোর দলটার, আমার মনে হয় চুপি চুপি তারা ডার্ক হর্স হিসেবেই কিন্তু উঠে আসছে, তাদের নাম খুব একটা উচ্চারিত হয় না। এখন পর্যন্ত তাদের জালে কেউ গোল দিতে পারে ট্রামেন্ডাস। এখন পর্যন্ত তারা একটা গোলও কনসিড করেনি, সেই লিগ স্টেজ পার হয়ে রাউন্ড অফ 32 হয়ে গেল। সো রাউন্ড অফ 16-এ তাদের দিকে আপনাকে নজর রাখতেই হবে ডেফিনেটলি। এবার যদি আজকের ম্যাচগুলোর কথা বলি, ডেফিনেটলি সেখানে ইংলিশরা মুখোমুখি হবে কঙ্গোর, বাট সেটা মুখোমুখি হয়ে রয়েছে অবশ্য, আপনারা দেখতে পাচ্ছেন সেটা অবশ্যই ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনের পর্দায়। বাট গুরুত্বপূর্ণ ম্যাচ বেলজিয়াম এবং সেখানে সেনেগাল, অর্থাৎ আরো একটা ইউরোপিয়ান দল এবং আফ্রিকান দল, এবং সেটা হচ্ছে আফ্রিকান সিংহ, তাদের মুখোমুখি হচ্ছে ইউরোপের বেলজিয়াম। সোনালী অতীত নিয়ে কথা হয় বেলজিয়ামের, বাট বর্তমান এই যে প্রজন্মের প্লেয়াররা আছেন তারাও কিন্তু কম নয়। সেই লুকাকু, কেভিন ডি ব্রুইনা এবং তারপর ট্রসার্ড, এদের উপরেই ভরসা করতে হচ্ছে। বেলজিয়ামের অফকোর্স আমরা ভাবছিলাম যে 2018 বেলজিয়াম এটা নয়, 2022-এর বেলজিয়ামও এটা নয়, পড়তির দিকে তারকারা। তবে কেভিন ডি ব্রুইনা গত ম্যাচে গোল দিয়ে তিনি হয়তো মুখে না বললেও আমরা বুঝতে পারছি যে লুকাকু বলতে পেয়েছেন চান, গোল। কেভিন ডি ব্রুইনা বলতে চান যে আই এম ব্যাক, আই এম স্টিল হিয়ার, এটা বলতে চান। রোমেলো লুকাকু তিনিও গোল পেয়েছেন। এবং এক্সপিরিয়েন্স ভেটারানরা যখন একটা দলের হয়ে গোল দেওয়া শুরু করেন, তখন কিন্তু নকআউট ফেজে গিয়ে আপনার একটা আলাদা রকম কনফিডেন্স কাজ করে। ট্রোসার্ডও গোলের মধ্যে এসেছেন, যেটা তাদের জন্য খুব পজিটিভ একটা দিক। তবে এই যে বেলজিয়াম সেনেগালের লড়াই, সেনেগালও তো আফকন চ্যাম্পিয়ন্স হিসেবে বলা যায়। আনফরচুনেটলি ওই একটা অন্য ইস্যুর কারণে তাদের কাছ থেকে চ্যাম্পিয়নশিপটা তুলে নেওয়া হয়েছে। বাট এই ম্যাচটা আমার মনে হয় খুব ডিপ যেতে পারে, এবং খুব ডিপ গেলে তখন কিপারদের একটা ইম্প্যাক্ট থাকবে। এবং হু বেটার দ্যান থিবোট কোর্তোয়া, যিনি আসলে বেলজিয়ামের গোলকিপার, আমার মনে হয় এই ম্যাচে তিনি একটা কি প্লেয়ার হতে চলেছেন। তার মানে বলতে চাচ্ছেন এক্সট্রা টাইম থেকে পেনাল্টিতে গেলে থিবো কোর্তোয়ার জন্য একটু হলেও আপনি বেলজিয়ামকে এগিয়ে রাখছেন? আমার মনে হয় তাই। ওকে ইয়েস, আমরাও এগিয়ে রাখতে চাই বেলজিয়ামকে। এবং তারপর ইউএসএ বসনিয়ার একটা ম্যাচ আছে, বাট মনে হচ্ছে ইউএসএ খুব ভালো মতোই সেই ম্যাচটা উতরে যাবে, এবং আরো একটা ডার্ক হর্স টিম ডেফিনেটলি ইউএসএ। সো সেই অনেকগুলো কথা নিয়েই গল্প হলো, এবং গল্প চলতে থাকছে, আমাদের সাথে থাকুন। বিশেষ করে যে রাউন্ড অফ 16-এর সেই গাড়িটা ধরার রেস চলছে, এবং সেই রেসে পূর্ণদমে এগিয়ে যাচ্ছে দলগুলো। আমরাও ডি বক্স নিয়ে আপনাদের সাথে গল্প আড্ডা এগিয়ে যাচ্ছি। সো ডি বক্স নিয়ে আবারও চলে আসবো আগামীকাল। তার পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে ডেফিনেটলি বিশ্বকাপ দেখতে ভুলবেন না। তার পাশাপাশি বাংলা ধারাভাষ্য শুনতে চাইলে কান পেতে থাকবেন রেডিও ভূমি 92.8 FM-এ। আজকের মতো বিদায় নিচ্ছি ডি বক্স থেকে, দেখা হবে আগামীকাল। সেই পর্যন্ত টাটা অ্যান্ড গুড নাইট। রেডিও ভূমি 92.8 FM।